যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের 25তম ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। এই ক্লাসের যাবতীয় তথ্য সংগ্রহ, কম্পোজ, অ্যানিমেশন এবং এডিটিং সব করেছি আমি নিজেই, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ি, কুড়িগ্রাম। মোবাইল নাম্বার 01710488998। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড অর্থাৎ এনসিটিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের আজ হলো 25তম ক্লাস। আজকের অধ্যায় তৃতীয় অধ্যায়, আজকে আরোহের প্রকারভেদ শিরোনামে আজ ক্লাস হবে কয়টি? এই অধ্যায়ের মোট ক্লাস হবে 20টি, অর্থাৎ এই অধ্যায়ে মোট ক্লাস হবে 20টি ক্লাস। তৃতীয় অধ্যায়ের পাঠ পরিকল্পনা অর্থাৎ এই অধ্যায়ের যে 20টি ক্লাস হবে তার সেই শিরোনামগুলো, এই শিরোনাম অর্থাৎ আমরা এই 4টি ক্লাস অলরেডি আমার হয়েছে। আজ আমাদের পঞ্চম ক্লাস, অর্থাৎ পঞ্চম ক্লাস, তৃতীয় অধ্যায়ের পঞ্চম ক্লাস, অর্থাৎ আমাদের হলো এই পঞ্চম ক্লাস হলো অবৈজ্ঞানিক আলোহের বৈশিষ্ট্য। এটা আমাদের আজকে ক্লাস হবে। জাস্ট বাকিগুলো দেখাচ্ছি রিমাইন্ডার হিসেবে। বৈজ্ঞানিক 6, 7, 8, 9, 10, এখানে 10টি ক্লাস আছে এবং এই 10টি ক্লাস আর হলো এখানে 10টি ক্লাস, অর্থাৎ এই 20টি ক্লাস আমাদের হবে কয়টি? এই তৃতীয় অধ্যায়ে পাঠ পরিকল্পনায় শিরোনাম হিসেবে দেখানো হয়েছে এগুলো। তো আমাদের আজকে হলো পঞ্চম ক্লাস। এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দসমূহ দেখিয়ে জাস্ট রিমাইন্ডার, আমি আবারও দেখাচ্ছি যে এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দগুলো কি কি। দেখো তোমরা যে কার্যকারণ নীতি, সংশ্লেষক যুক্তিবাক্য, যে মিল্ক, আরোহমূলক লম্ফ, অবৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক আরোহ, ঘটনা সংযোজন, পূর্ণাঙ্গ আরোহ, সাধু সাদৃশ্য অনুমান, অসাধু সাদৃশ্য অনুমান, অপ্রকৃত আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ, সাদৃশ্য অনুমান, অর্থাৎ প্রকৃত আরোহ। এই সংখ্যাগুলোর শব্দগুলোর যে প্রাকৃতিক সংজ্ঞা রয়েছে এইগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। এইগুলো তোমরা দেখা যায় যে এই তৃতীয় যে অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায়ের শেষের দিকে অর্থাৎ যে ব্যবহারিক ক্লাস রয়েছে, এই ব্যবহারিক ক্লাসের পরে এই শব্দগুলো কি প্রাথমিক সংজ্ঞাগুলো দেওয়া রয়েছে ওইখানে, তোমরা ওখান থেকে এগুলো মুখস্থ করে নিবে। এই পাঠ শেষে আমরা কি শিখব, অর্থাৎ আমরা এই পঞ্চম যে ক্লাস হবে, এই পঞ্চম ক্লাস শেষে আমরা কি শিখব? এই পঞ্চম ক্লাস শেষে আমরা শিখব যে অবৈজ্ঞানিক আলোর ব্যাখ্যা, ধারণা কি ব্যাখ্যা করতে পারবো, মানে অর্থাৎ অবৈজ্ঞানিক ধারণা কি সেটা আমরা জানতে পারবো এবং অবৈজ্ঞানিক আলোর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। অর্থাৎ অবৈজ্ঞানিক আলোর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো আজকের বিষয় হলো দেখো আরোহের প্রকারভেদ, অধ্যায় নম্বর 3। তো ক্লাস নম্বর আজকে হলো কত? 5 নম্বর ক্লাস। আলোচ্য বিষয় কি? অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। তো এই আজকের ক্লাস হলো অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। দেখো তোমরা যে আমাদের অধ্যায় নম্বর 3 নম্বর অধ্যায় পাঠ হলো কত? 5 নাম্বার। 5 নাম্বার পাঠে হলো কি আমাদের অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য হলো শিরোনাম। দেখো যে আরোহ অনুমান কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াই কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতীকী দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতার আলোকে যে আরোহ অনুমান একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। তো আমরা যদি পরীক্ষায় আসে যে অবৈজ্ঞানিক আরোহের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো, তো তোমাদেরকে অবশ্যই বৈশিষ্ট্য আলোচনার আগে তোমাদেরকে এই সংজ্ঞাটা অবশ্যই দিতে হবে। তো এই সংজ্ঞাটা দিতে হলে তবে অবশ্যই সংজ্ঞা সম্পর্কে ধারণা রাখতে হবে। তা আমরা বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে যে আরোহমূলক কার্যকারণ সম্পর্ক ও প্রাকৃতিক নিয়ম অর্থাৎ বৈজ্ঞানিক আরোহের মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকবে এবং প্রকৃতির এই নিয়মানুবর্তিতা যে আছে এটাও থাকবে, উপস্থিত থাকবে। কিন্তু দেখো অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কি, এই যে সাদাটা দেখো যে এই কার্যকারণ যে সম্পর্ক আছে এই কার্যকারণ সম্পর্কটা থাকবে না, এই বৈশিষ্ট্য থাকবে না, শুধু কেবল থাকবে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, প্রতিকূল দৃষ্টান্ত রহিত, অর্থাৎ প্রতিকূল যে দৃষ্টান্ত থাকবে না, অর্থাৎ প্রতিকূল দৃষ্টান্ত একটা থাকতে পারে, যদি থাকে, যদি এই প্রতিকূল দৃষ্টান্ত বের হয় তাহলে কি হবে? এই প্রতিকূল দৃষ্টান্ত না রহিত মানে কি প্রতিহত করা বা নাই, রহিত হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে। এই প্রতিকূল দৃষ্টান্ত এর কোনো কি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া যায় না বলে কি শুধু এই অভিজ্ঞতার আলোকে যে আরোহণ একটি সংশ্লেষ যুক্তিবাক্য, অর্থাৎ সংশ্লেষ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে।
দেখো, তাহলে অবৈজ্ঞানিক আরোহ কি? প্রতিকূল দৃষ্টান্তবিহীন অবাধ কি অভিজ্ঞতাকে গুরুত্ব প্রদান করা হয়। তাহলে দেখো এখানে কি অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কি প্রতিকূল দৃষ্টান্তবিহীন অবাধ অভিজ্ঞতাকে গুরুত্ব প্রদান করা হয়। এখানে অভিজ্ঞতাকে সবচেয়ে কি বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে এখানে কার্যকারণ সম্পর্ক অনুপস্থিত থাকে। এই দেখো, এই কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াই তারপরে কার্যকারণ সম্পর্ক এখানে কি থাকে? অনুপস্থিত থাকে। কোথায়? এই অবৈজ্ঞানিক আরোহের মধ্যে। তাহলে অবৈজ্ঞানিক আরোহের প্রকৃতি বিশ্লেষণ করলে এর কতগুলো বৈশিষ্ট্য পাওয়া যায়। তো আমরা এই বৈশিষ্ট্যগুলো আলোচনা হলো মূল আলোচ্য বিষয়। বৈশিষ্ট্য হলো কি? দেখো, বৈজ্ঞানিক ১ নম্বর বৈশিষ্ট্য হলো কি? যে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক বাক্য। এখন আমরা জানবো যে অবৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সিদ্ধান্ত, সার্বিক বাক্য। এই সার্বিক বাক্য বলতে আমরা কি বুঝি? দেখো, যে অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তা একটি সার্বিক বাক্য। যেমন এ পর্যন্ত যত আমেরিকান দেখেছি তাদের সবাই শ্বেতাঙ্গ, অতএব সকল আমেরিকান হন শ্বেতাঙ্গ। এই সিদ্ধান্ত একটি কি? সার্বিক বাক্য। কেননা যে বাক্যের বিধেয় তার সমগ্র উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে সার্বিক বাক্য বলে। তাহলে উপরের যুক্তিটি সিদ্ধান্তের বিধেয়কে তার সমগ্র উদ্দেশ্য সম্পর্কে স্বীকার করে নেওয়া হয়েছে, তাই কি সিদ্ধান্ত একটি সার্বিক বাক্য। এখানে সার্বিক বাক্য বলতে এখানে কি সমগ্রকে স্বীকার করাকে বোঝায়। যেমন এই পর্যন্ত যত আমেরিকান দেখেছি, অর্থাৎ আমরা ১ থেকে ২, ৩, ৪, ৫ বা ১০টা আমেরিকান দেখেছিলাম যে তারা শ্বেতাঙ্গ। অতএব আমরা কি এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে যতগুলো আমেরিকান রয়েছে সবগুলোই শ্বেতাঙ্গ। কিন্তু আমরা কি করেছিলাম? সকল আমেরিকানকে দেখতে পাইনি। তবুও আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কি? তাও আমরা কি সমগ্রভাবে স্বীকার করেছিলাম যে সকল আমেরিকান শ্বেতাঙ্গ। তাহলে আমরা কি একটি অবজ্ঞার কি সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য, অর্থাৎ কি কিছু থেকে সমগ্রে আসবে, অর্থাৎ কিছু সংখ্যক দৃষ্টান্ত থেকে কি আসবে, কিছু সংখ্যক মানে অভিজ্ঞতা থেকে কি আসবে, একটা সমগ্র বা বেশি সংখ্যার মধ্যে স্বীকার করে নেওয়ার মতো একটা বিষয় আসবে। ২ নম্বর দেখো, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সংশ্লেষক বাক্য। তা আমরা সংজ্ঞায় বলেছিলাম যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য কি প্রতিষ্ঠা করে। তাহলে এখন সংশ্লেষক যুক্তি বলতে আমরা কি বুঝি, এখন আমরা সেটা জানবো বৈশিষ্ট্যের মাধ্যমে। যেমন অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হিসেবে যে সার্বিক বাক্য স্থাপন করা হয় তা একটি সংশ্লেষক বাক্য। আমরা জানি যে বাক্যের বিধেয় তার উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য প্রদান করে তাকে সংশ্লেষক বাক্য বলে। তাহলে কি? যে বাক্যের বিধেয় তার উদ্দেশ্য সম্পর্কে কি নতুন তথ্য প্রদান করে, অর্থাৎ সিদ্ধান্তটা হবে কি একটা নতুন তথ্য, তাহলে তাকেই বলবে কি সংশ্লেষক বাক্য। যেমন কি উপরের সিদ্ধান্তের বিধেয়কে নতুন তথ্য প্রদান করা হয়েছে যে সকল আমেরিকান হয় শ্বেতাঙ্গ, সুতরাং এটি একটি সার্বিক সংশ্লেষক বাক্য। তাহলে সার্বিক বলতে কি? এখানে সার্বিক বলতে সকল আমেরিকানকে বোঝানো হচ্ছে, যে সংখ্যা সব থেকে বেশি সকলকে বোঝানো হবে। আর সংশ্লেষক বাক্য বলতে এখানে কি একটি নতুন সিদ্ধান্ত তৈরি, নতুন একটা কি বাক্য তৈরি হবে, অর্থাৎ একটা নতুন আমরা সিদ্ধান্ত একটা পেয়েছিলাম, এই নতুন যে সিদ্ধান্তটা পেয়েছিলাম এটি হলো সংশ্লেষক বাক্য। যে বাক্যের মধ্যে এই নতুন একটা কি তত্ত্ব থাকবে না, এই তত্ত্বটা না থাকে, নতুন তত্ত্ব যদি না থাকে তাহলে এই সংশ্লেষক বাক্যটা হবে না। তাহলে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের কি হবে? একটি সংশ্লেষক বাক্য, অর্থাৎ একটি নতুন বাক্য হবে। ৩ নম্বরে দেখো, অবৈজ্ঞানিক আরোহের আরোহমূলক লম্ব বিদ্যমান। তো আমরা এর আগে পড়েছিলাম যে কি বৈজ্ঞানিক আরোহের মধ্যে কি থাকে? আরোহমূলক লম্ব উপস্থিত থাকে, এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কি আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে। তাহলে অবৈজ্ঞানিক আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহমূলক লম্ব। লক্ষ্য কি? এটাকে লক্ষ্য হবে না, এটা লম্ব হবে, আরোহমূলক লম্ব বিদ্যমান। এর কারণ এখানে কয়েকটি দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। আর যে প্রক্রিয়ায় কয়েকটি দৃষ্টান্ত দেখে সার্বিকের সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলে কি আরোহমূলক লম্ফ। এই লম্ফ বানানটা এখানে একটু হয়তো ভুল হয়ে গেছিল, এই লম্ফর বানানটা, এই লম্ফটা এখানে হবে, তোমরা এটা বুঝে নিও যে এটা আরোহমূলক লম্ফ বিদ্যমান, এখানে লম্ফ হবে। যেমন কি কয়েকটি জায়গায় দেখা গেল যে বক সাদা, এর ব্যতিক্রম কখনো দেখা যায়নি। এর ভিত্তিতে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সকল বক হয় সাদা, তখন তা হয় আরোহমূলক লম্ফ নির্ভর। তাহলে আরোহের এই মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকার কারণে অবৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহের শ্রেণীভুক্ত করা হয়েছে। তাহলে কি আমরা পড়েছিলাম যে বৈজ্ঞানিক আরোহের মধ্যে কি আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে। তো আমাদের এখন জানলাম যে অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কি থাকে? আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে। ৪ নম্বরে দেখো, যে অবৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে দেখো কি অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গ্রহণের সময় কোনো
শ্রেণীর সকল সদস্য সম্পর্কে অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। এই জাতীয় কি আরোহে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে অনির্দিষ্ট বিষয় সম্পর্কে একটি সাধারণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫ বা ৬টা বিষয় শুধু কি করা হয়, পরীক্ষা করা হয়, আর বাকি বিষয়গুলো কি ওর আলোকেই স্বীকার করে নেওয়া হয়। আর যে নীতির উপর ভিত্তি করে এই সাধারণ বা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা হলো প্রকৃতির কি নিয়মানুবর্তিত নীতি। এই নীতি অনুযায়ী প্রকৃতি সর্বত্র একই আচরণ করে। পরিস্থিতির পরিবর্তন না হলে প্রকৃতিতে একই অবস্থায় একই ঘটনা ঘটে। তাই এই নীতির উপর ভিত্তি করে ধরে নেওয়া হয় যে অবস্থায় কতিপয় দৃষ্টান্ত একই ফল পাওয়া গেছে, ওই একই অবস্থায় কি অন্যান্য দৃষ্টান্ত একই ফল পাওয়া যাবে। যেমন কি এ যাবৎ আমরা যত বক দেখেছি সবগুলোই সাদা, এ থেকে বলতে পারি যে সকল বক হয় সাদা। এভাবে প্রকৃতির কি নিয়মানুবর্তিত নীতির উপর ভিত্তি করে অবৈজ্ঞানিক আরোহের সার্বিকরণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাহলে এখানে এই প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি মাধ্যমে কি করা হয়, এই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৫ নম্বরে দেখো যে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গ্রহণ করা কি দৃষ্টান্তর অভিজ্ঞতার ভিত্তিতে। তো আমরা ১টা ২টা ৩টা ৪টা ৫টা দৃষ্টান্ত আমরা যে পরীক্ষা করব, এই তার আলোকে কি করব, তার অভিজ্ঞতার আলোকে ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এটাই হলো মূল কথা। তাহলে কি দেখো, অবৈজ্ঞানিক আরোহের সার্বিক সংশ্লেষক সিদ্ধান্তে গৃহীত হয় কি দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে। এখানে কতিপয় দৃষ্টান্তে যে অভিজ্ঞতা পাওয়া যায় তা কি সার্বিকরণ করে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যেমন কি কতিপয় কাক পর্যবেক্ষণ করে দেখা গেল যে কাকগুলোর বর্ণ কালো, তাহলে কাকগুলোর বর্ণ কি কালো। আমরা কি করেছি, কয়েকটা কাককে পর্যবেক্ষণ করেছিলাম, কতিপয় কাককে। এই অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে সকল কাক হয় কালো। তো আমরা এই পৃথিবীতে যতগুলো কাক রয়েছে আমরা সবগুলো কাককে দেখিনি, কিন্তু আমরা কি করেছিলাম কিছু দৃষ্টান্ত অর্থাৎ কতিপয় কাক দেখেছিলাম বা ১০০০, ২০০০, ৫০০০ কাক দেখেছিলাম যেগুলো কালো। তাহলে এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কি এই যে দেখো অভিজ্ঞতার ভিত্তিতে তাহলে আমরা এই অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করলাম কি যে সকল কাক হয় কালো। তাহলে এই উদাহরণে অভিজ্ঞতার মাধ্যমে কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে অপূর্ণ গণনার আলোকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। এখানে কি কাক ও কালোর মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক স্থাপন করে কেবল অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের দৃষ্টান্ত সংগ্রহ করা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে, যেখানে কোনো কার্যকরণ সম্পর্ক স্থাপন করা হয় না। ৬ নাম্বার দেখো যে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য। তাহলে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কি হয়, সম্ভাব্য হয়। তাহলে অবৈজ্ঞানিক আরোহে কি কার্যকরণ সম্পর্ক স্থাপন ছাড়াই কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে নির্ভর করে কি করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রে কার্যকরণ অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এতে কি প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা থাকে। আর যদি কোনো সময় সিদ্ধান্তের প্রতিকূলে একটি দৃষ্টান্ত পাওয়া যায় তাহলে সমগ্র সিদ্ধান্তটি ভ্রান্ত বলে প্রমাণিত হয়। এখানে দেখো সিদ্ধান্তের প্রতিকূলে একটি দৃষ্টান্ত পাওয়া যায়, প্রতিকূলে দৃষ্টান্ত অর্থাৎ আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম কি যে আমরা এ যাবৎ যতগুলো কাক দেখেছিলাম সবগুলোই কালো, তাহলে অতএব সকল কাক হয় কালো। এখন আমরা এই দৃষ্টান্তের মধ্যে যদি আমরা কোনো প্রতিকূল একটা দৃষ্টান্ত খুঁজে পাই, দেখো এখানে কি প্রতিকূলের একটি দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়, অর্থাৎ আমরা অন্য এক জায়গায় দেখলাম যে একটা সাদা কাক রয়েছে, বা অস্ট্রেলিয়া বা আমেরিকায় বা ভারত পাকিস্তান যে কোনো জায়গায় একটা সাদা কি দেখলাম, কাক দেখলাম। তাহলে যখন আমরা একটা সাদা কাক দেখবো তাহলে সাথে এই সিদ্ধান্তটা কি হবে, মিথ্যা বলে প্রমাণিত হবে, যে সকল কাক হয় কালো, এটা কি হবে, মিথ্যা প্রমাণিত হবে। এর ফলে কি সার্বিকরণ অবৈধ হয় এবং এর অনুপত্তি ঘটে। তাহলে এই জাতীয় অনুপত্তিটিকে অবৈধ সার্বিকরণ অনুপত্তি বলে। তাহলে যদি আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার ফলে ওই সিদ্ধান্তের প্রতিকূলে কোনো দৃষ্টান্ত পাওয়া যায় তাহলে কি হবে, একটা অনুপত্তি ঘটবে। এই অনুপত্তির নাম কি হবে, সার্বিকরণ অনুপপত্তি। তাহলে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত যেহেতু প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা থাকে তাই এর সিদ্ধান্ত হয় সম্ভাব্য। এক কথায় অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় সম্ভাব্য। ৭ নম্বর দেখো অবৈজ্ঞানিক আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণ সম্ভব হয়। জ্ঞাত মানে জানা থেকে অজানায়। তাহলে জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণ প্রকৃত আরোহের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে অবৈজ্ঞানিক আরোহে কি নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ কিছু দৃষ্টান্ত কি করা হয়, পরীক্ষা করার মাধ্যমে বাকিগুলো কি করে এমনিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে যে বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার বিশাল একটা অংশ অজ্ঞাত থাকে।
কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সময় সংশ্লিষ্ট বিষয়ের সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ কি, আমরা ১, ২, ৩টে বিষয় জানলাম। এটা জানা, এই জানা বিষয় থেকে কি আমরা কি সকল বিষয়ে সিদ্ধান্ত নিলাম যেগুলো আমরা অজ্ঞাত রয়েছে। এখানে এজন্য বলা হয়েছে যে জানা থেকে অজানা বা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে আমরা উত্তরণ হই। আর আর জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণ ছাড়া কোন রকম আরোহণ কি সম্ভব নয়। যেমন কয়েকটি ক্ষেত্রে বক প্রত্যক্ষ করে দেখা গেল যে সেগুলো সাদা। এর ভিত্তিতে সকল কাক সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে সকল কাক বক হয় সাদা। এক্ষেত্রে জ্ঞাত কয়েকটি দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে মানে কি, যে এই ক্ষেত্রে জ্ঞাত কয়েকটি কাককে দেখার অভিজ্ঞতা যে হয়েছিল আমাদের যে কাক সাদা, এর ভিত্তিতে কি অজ্ঞাত অন্য সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এই যে বাকি যে অজ্ঞ আছে, যে অজ্ঞাত আছে, যে আমরা বাকি সবগুলো কাককে দেখিনি, কিন্তু তবুও আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে সবগুলো কাকই সাদা। এই যে একটা জানা থেকে অজানায় গেলাম, এটাই হলো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত উত্তরণ সম্ভব। যুক্তিবিদ মিল জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণ প্রকৃত অর্থের জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন। তাহলে কি, জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণ সম্ভব হয়েছে। যুক্তিবিদ মিল জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণের প্রকৃত অর্থের জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন। ৮ নম্বর দেখো, যে অবৈজ্ঞানিক আরোহ হলো অভিজ্ঞতামূলক। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে অভিজ্ঞতায় একই ধরনের ঘটনা বারবার ঘটতে দেখে এবং ওই ঘটনার কোনো ব্যতিক্রম না পেয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এ কারণে এরূপ আরোহকে অভিজ্ঞতামূলক সমীকরণ বলে অভিহিত করা হয়। কারণ এখানে কি, সিদ্ধান্তের ক্ষেত্রে কার্যকরণ সম্পর্কের কোনো ভূমিকা থাকে না। যেমন কি, এ পর্যন্ত যত বক দেখা গিয়েছে তার সবই সাদা এবং অন্য বর্ণের কোনো বক পাওয়া যায়নি। অবৈজ্ঞানিক আরোহে এই অভিজ্ঞতার কি সামান্যীকরণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সকল বক হয় সাদা। এক্ষেত্রে কি উদ্দেশ্য থাকে অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা, অর্থাৎ অভিজ্ঞতার সামান্যীকরণ করা। পরিশেষে বলা যায় যে অবৈজ্ঞানিক আরোহে কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না। অভিজ্ঞতায় বারবার একই বিষয় একই অবস্থায় প্রত্যক্ষ করে সার্বিকরণ করা অবৈজ্ঞানিক আরোহের ধর্ম। এ কারণেই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের কি নিশ্চয়তা দেওয়া যায় না। তাহলে দেখো, অবৈধ সার্বিকরণ অনুপস্থিত। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য কয়টি? ৮টি বৈশিষ্ট্য। এই ৮টি বৈশিষ্ট্য তোমরা খেয়াল রাখবে, তোমরা এই শিরোনামগুলো মুখস্থ রাখবে। অবৈজ্ঞানিক আরোহের যে ৮টি বৈশিষ্ট্য রয়েছে, দেখো, অবৈধ সার্বিকরণ অনুপপত্তি। আমরা যে পড়লাম যে অবৈধ যদি এখানে উত্তরণ সম্ভব না হয় তাহলে কি হবে, বা অনুরূপ যে দৃষ্টান্ত পাওয়া যায় অনুরূপ অনুকূলে, অর্থাৎ আমরা একটা দুইটা কাক যে কি করেছিলাম, পরীক্ষা করেছিলাম যে সাদা, আর আমরা যে বাকিগুলো মধ্য যে আমরা বাকিগুলোর মাধ্যমে যেগুলো আমরা কি করেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে সবগুলো বক সাদা। কিন্তু যদি আমরা কখনো কি করি, একটা সাদা বক দেখি, তাহলে কি হবে, এই দৃষ্টান্তটা কি হবে, অনুপত্তি ঘটবে। যে অনুপত্তিটা ঘটবে সেটা হলো অবৈধ সার্বিকরণ অনুপপত্তি। আমরা রিডিং পড়ি, যে কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা ব্যতি রেখে কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে বা অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার আলোকে যে আরোহণ একটি সার্বিক সংশ্লেষ স্থাপন করে তাকে বলে অবৈজ্ঞানিক আরোহ। এই প্রকার আরোহে প্রতিকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না। তাই কোনো অবস্থায় একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি কি ভ্রান্ত বলে প্রমাণিত হয় এবং সিদ্ধান্তটি কি বাতিল হয়ে যায়। ফলে সিদ্ধান্তের সার্বিকরণ অবৈধ হয় এবং অনুপত্তি ঘটে। যেটা বললাম যে আমরা যে দৃষ্টান্ত দিলাম যে আমরা কতিপয় বক দেখেছিলাম যে সাদা, অতএব সকল বক হয় সাদা। তা এই যদি আমরা কখনো একটা কোনো কালো বক দেখি, তাহলে কি হবে, এই সিদ্ধান্তটা ভ্রান্ত বলে হবে এবং এই কি হবে, এই জাতীয় অনুভূতিতে কি অনুপত্তি ঘটবে, যেটার নাম হলো অবৈধ সার্বিকরণ অনুপপত্তি। যেমন কি, আমরা আরেকটা দেখো যে এই জাতীয় অনুভূতিকে অবৈধ সার্বিকরণ অনুপত্তি বলে। যেমন কি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাক দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে সকল কাক হয় কালো, কিন্তু এই সময় অস্ট্রেলিয়ায় সাদা কাকের সন্ধান পাওয়া যায়। সে সময় উক্ত সিদ্ধান্তটি কি ভ্রান্ত হিসেবে প্রমাণিত হয়। এরূপ ভ্রান্ত সিদ্ধান্তের কারণে যে অনুপত্তি ঘটে তাকে অবৈধ সার্বিকরণ অনুপত্তি বলে। তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কি, দেখো এখানে সকল কাক হয় কালো, কিন্তু যদি আমরা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশ অন্য কোনো দেশে আমরা সাদা কাক দেখি, তাহলে এই যে সকল কাক হয় কালো এই সিদ্ধান্তটা কি হবে, ভ্রান্ত হবে। এই ভ্রান্ত যে হবে, এই ভ্রান্তটা হওয়ার কারণেই একটা অনুপত্তি ঘটবে। এই অনুপত্তির নাম হলো অবৈধ সার্বিকরণ অনুপত্তি। এটা পরীক্ষায় আসতে পারে যে
অবহিত সার্বিক গ্রহণ অনুভূতি কোন কোন বৈজ্ঞানিক কোন আরোহের মধ্যে ঘটে? সেটা হলো অবৈজ্ঞানিক আরোহের মধ্যে। অবৈজ্ঞানিক আরোহের মূল্য, তাহলে অবৈজ্ঞানিক আরোহের যে মূল্য কি সেটা আমরা জানবো। যে অবৈজ্ঞানিক আরোহের কার্যকারণ সম্পর্ক ব্যতীত শুধু কি প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে কতিপয় কি অনুকূল দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাহলে এ প্রক্রিয়া অবৈজ্ঞানিক বলে বিভিন্ন যুক্তিবিদ অবৈজ্ঞানিক আরোহ সম্পর্কে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন। ব্রিটিশ যুক্তিবিদ ফ্রান্সিস বেকন অবৈজ্ঞানিক আরোহকে শিশুসুলভ ক্রিয়া বলে অভিহিত করেছেন। তার মতে কি এই ধরনের আরোহ সর্বদাই সহজ সরল পদ্ধতিতে হাতের কাছে পাওয়া প্রতীক দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। যেমন বহু সংখ্যক সাদা রঙের বক দেখে অবৈজ্ঞানিক আরো সিদ্ধান্ত গ্রহণ করে যে সকল বক হয় সাদা, কিন্তু একটি অন্য বর্ণের বক দেখা মাত্র এই সিদ্ধান্ত বাতিল বলে গণ্য হয়। যুক্তিবিদ মিল অবৈজ্ঞানিক আরোহের বিরুদ্ধে আপত্তি তুলে বলেন, এই প্রকার আরোহকই অনিশ্চিত, এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ গবেষণা শুরু করলেও লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। তাহলে অবৈজ্ঞানিক আরোহ সম্পর্কে বিভিন্ন মহল থেকে সমালোচনা উঠলেও কি এই ধরনের আরোহ একেবারে মূল্যহীন এ কথা বলা যায় না। তাহলে ব্রিটিশ যুক্তিবিদ স্টেবিং এ প্রকার আরোহের গুরুত্বকে অকপটে স্বীকার করেছেন। তার মতে কি অবৈজ্ঞানিক আরোহ গণনার কোনো প্রক্রিয়া নয়, এখানে আমরা সাধারণ বৈশিষ্ট্যযুক্ত কতিপয় দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণের ব্রতী হই। এছাড়া বিভিন্ন দিক থেকে বিচার করলে অবৈজ্ঞানিক আরোহের গুরুত্ব আমাদের কাছে ধরা পড়ে। যেমন কি কি এক কথায় এখানে অবৈজ্ঞানিক যত মহলে আছে বা বিভিন্ন মহল রয়েছে যেগুলো সমালোচনা করেছেন, যদি সমালোচনা করা থাকে তার মধ্যে কি থাকে একটা গুরুত্ব থাকে। এই গুরুত্বগুলো কি কি দেখো, আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ মানুষ সচরাচর অবৈজ্ঞানিক আরোহের মাধ্যমে কি সার্বিক সত্য প্রতিষ্ঠা করে থাকে। যদিও এই ধরনের অনুমানের সিদ্ধান্ত অনিশ্চিত, তবু আমরা বাস্তব জীবনে কি সচরাচর এই প্রকার আরোহই প্রয়োগ করে থাকি। ২ নম্বর কি অবৈজ্ঞানিক আরোহ একটি সনাতন প্রক্রিয়া হলেও যতক্ষণ এই প্রকার আরোহের বিপক্ষে কোনো প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া না যায় ততক্ষণ এই সিদ্ধান্ত অক্ষুণ্ণ থাকে। তাছাড়া অনেক ক্ষেত্রে এই প্রকার আরোহের প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া সম্ভব হয় না। তো অর্থাৎ আমরা যে বললাম যে সকল কাক হয় কালো, এই কালো যখন আমরা কোনো অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশে আমরা যদি সাদা কাক দেখি তাহলে এটা কি হবে, কি হবে তখন অবৈধ হবে। কিন্তু সাধারণত কি দেখা যায় যে এটা যতক্ষণ ওই ওই উদাহরণের কি পরিপ্রেক্ষিতে কোনো কোনো উদাহরণ না পাওয়া যায় বা ব্যতিক্রম কোনো বিপরীত কোনো না পাওয়া যায়, উদাহরণ না পাওয়া যায়, তার ততক্ষণ পর্যন্ত কি এই সিদ্ধান্তটাই অক্ষুণ্ণ থাকে। তাছাড়া অনেক ক্ষেত্রে এই প্রকার আরো প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া সম্ভব হয় না। ৩ নম্বর দেখো, অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে। আমরা দেখেছিলাম যে এই বৈশিষ্ট্যের কারণে আরোহ জ্ঞাত দৃষ্টান্তের ভিত্তিতে অজ্ঞাত দৃষ্টান্ত কি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই আরোহমূলক লম্ব থাকার কারণে কি হয়, এই আমরা কি অজ্ঞাত সত্য থেকে জ্ঞাত সত্য থেকে কি আমরা অজ্ঞাত সত্যে যেতে পারি। তাহলে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হলেও এটি কি বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য গুরুত্বপূর্ণ। তাই যুক্তিবিদ মিলের মতে আমরা অবৈজ্ঞানিক আরোহের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজ শুরু করি, তাই অবৈজ্ঞানিক আরোহ গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত কি করি, এই অবৈজ্ঞানিক আরোহ অর্থাৎ একটা সম্ভাব্য সিদ্ধান্তের মাধ্যমে কি বৈজ্ঞানিক আলোচনা শুরু করি, তারপর এটা কি আস্তে আস্তে যখন আমরা এটাকে কি করি প্রমাণ করি তখন এটা একটা গুরুত্ব পায়। ৫ নম্বর দেখো, প্রকৃতির নিয়মানুবর্তিত নীতির আরোহের কি আকারগত ভিত্তি, আর অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির কি নিয়মানুবর্তিতার নীতির উপর ভিত্তি করেই সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাই এ প্রকার কি আরোহ মূল্যহীন নয়। সুতরাং আমরা দেখতে পাই যে কি অবৈজ্ঞানিক আরোহ সুনিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে না পারলেও এ প্রকার আরোহ একেবারেই মূল্যহীন একথা বলা যায় না। তাহলে আমাদের এই ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। তো আমাদের এই ক্লাস শেষে হলো কি আমাদের বাড়ির কাজ হলো কি হবে, দেখো একটা উদ্দীপক দেখো তোমরা, যে সহকারী অধ্যাপক সাইমন বার্ষিক মিলন মেলায় ঘুরে দেখলেন সিনথিয়ার দোকানে কি লাভ হয়েছে, সিলভিয়ার দোকানে লাভ হয়েছে, শিরিনের দোকানে লাভ হয়েছে, তামান্নার দোকানে লাভ হয়েছে। তিনি মনে মনে খুব খুশি হলেন এভাবে যে তাহলে সবার দোকানে লাভ হয়েছে। অধ্যাপক কারোলিনা বলেন, আমি এ যাবৎ কলেজের যত মেলা দেখেছি সব মেলায় কি লাভ হয়েছে, তাই বলা যায় কলেজের মেলা মেলা মাত্রই লাভ হয়। এটা হলো উদ্দীপক। তাহলে এই উদ্দীপক হলে দেখো ক নম্বর উত্তর, অধ্যাপক ক্যালোরির বক্তব্য কোন অনুভূতি করেছে ব্যাখ্যা করো। ২ নম্বর দেখো, সহকারী অধ্যাপক সাইমন কোন আরোহ পদ্ধতি থেকে সিদ্ধান্ত নিয়েছেন, এর বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তাহলে আমার এই আলোকে কি আমরা এই দুটো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা এই ক্লাসটি খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ো তাহলে তোমরা এই দুটি প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিতে পারবে।
আর যদি না পারো তাহলে তোমরা কিছু সহায়তা নিবে এবং ভালো করে পড়বে, ট্রাই করো, তোমরা পেয়ে যাবে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।